বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। 11ই জুন থেকে তার কিছুটা আগ থেকেও বলা যেতে পারে গোটা বিশ্ব উন্মাদনার মধ্যে আছে। বিশ্বকাপ ফুটবলের উত্তেজনায় উন্মাতাল। ফুটবল শুধু একটা ক্রীড়া প্রতিযোগিতা এখন আর নয়, এবং এটা বিশ্বের অন্যতম বড় সাংস্কৃতিক এবং গণমাধ্যমের বিবেচনায় আয়োজনগুলোর একটা বড় আয়োজন বলা যেতে পারে। বিশ্বজুড়েই কোটি কোটি দর্শক, বিলিয়ন ডলারের সম্প্রচার অধিকার, প্রযুক্তি নির্ভর নতুন দর্শন অভিজ্ঞতা, সব মিলিয়ে বিশ্বকাপ এখন একটা শৈল্পিক শিল্প। মাঠে শুধু খেলোয়াড়রা খেলেন না, তাদের পোশাক আশাক আচরণভঙ্গি সবই দর্শকদের নজর কাড়বার একটা চেষ্টা আছে। এবং আমরা জানি যে বাংলাদেশের ফুটবলের প্রতি আবেগ অসাধারণ। বিশেষ করে একটা সময় পর্যন্ত ফুটবলই বাংলাদেশের প্রধান খেলা, আজ অবধিও বলা যেতে পারে, কিন্তু সেই ঔজ্জ্বল্যটা এখন অনেকটাই ম্রিয়মান বাংলাদেশে। কিন্তু বিশ্বকাপ আসলে সেই উত্তেজনাটা, দর্শকদের যে আকাঙ্ক্ষা, সেটা বোঝা যায়। প্রশ্ন এখন যে আমরা কি কেবল দর্শক হয়েই থাকবো, নাকি এই বৈশ্বিক আয়োজনকে ব্যবহার করব আমাদের ক্রীড়া উন্নয়নে, ফুটবলের উন্নয়নে, সম্প্রচারের আধুনিকীকরণে এবং জাতীয় ব্র্যান্ডিংয়ের একটা সুযোগ হিসেবে। আজকে আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলবো, বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, এই যে সম্প্রচার ব্যবস্থা যে নতুন বাস্তবতা, সেটা নিয়ে কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের ইতিহাসের, ফুটবলের ইতিহাসের অন্যতম কীর্তিমান খেলোয়াড়, যিনি পাকিস্তান আমলে পাকিস্তান ফুটবল টিমে যে কয়েকজন পূর্ব পাকিস্তান থেকে খেলবার সুযোগ পেয়েছেন তাদের অন্যতম, এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার, সাবেক ম্যানেজার গোলাম সারওয়ার টিপু। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। আপনাকে চ্যানেল আই কর্তৃপক্ষ এবং চ্যানেল আইয়ের যে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন, তার কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা জানিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাবার জন্য, যে চ্যানেল আই ও বিশেষ করে আই স্ক্রিন এই সম্প্রচার প্রক্রিয়ার মধ্যে আছে আপনাদের সহযোগিতা এবং সেখানে আপনার ভূমিকার জন্য। আমি একটু শুরুতেই আপনার কাছ থেকে শুনতে চাইব যে বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে, আপনার অনুভূতি এবং এই পুরো প্রক্রিয়া, যে বাংলাদেশের কোটি কোটি দর্শক এই খেলা দেখবে বিভিন্ন মাধ্যমে, বিটিভি সহ, এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আপনি নিজে নিবিড়ভাবে যুক্ত ছিলেন, এবং অনেকেই বলেন যে ফুটবল নিয়ে বাংলাদেশ সরকার এবার বেশ সফলতার সঙ্গে খেলতে পেরেছে, এবং অবশ্যই সেই খেলায় বাংলাদেশের জনগণ এবং এক বিচারে সরকারও বিজয়ী হয়েছে। সো আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ জলিল ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তৃতীয় মাত্রা এবং চ্যানেল আই পরিবারের সকলকে ধন্যবাদ। বিষয়টি হচ্ছে, আমরা এই ফুটবল যখন ওয়ার্ল্ড কাপ হবে, এটা তো আমরা সবাই জানি, গত 4 বছর ধরেই একটা ক্রেজ আস্তে আস্তে বাড়তে থাকে, এবং বাংলাদেশের মানুষ ফুটবল প্রেমী, ক্রীড়া প্রেমী। তো ওই দিক থেকে চিন্তা করলে আমাদের মনে হয় যে আমরা যেই কাজটা করেছি, যে সফলতার সাথে যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 বিটিভি বা বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে দিতে পারছি, এই জিনিসটা চিন্তা করলে একদিক দিয়ে এটা অবশ্যই অনেক বড় একটা সফলতা। এবং তাছাড়াও বিষয়টা হচ্ছে যে আমরা যে মানুষের, জনগণের পালসটা বুঝতে পারছি, বা জনগণ আমাদের উপর আস্থা রাখছে, সেটাও একটা বিশাল সফলতা বলে আমরা মনে করি। এবং আর্থিক বিবেচনা থেকেও আমরা শুনেছি যে সরকার বা বিটিভি আগের মতো কোনো পরিস্থিতি হয় না, অনেক ক্ষেত্রেই একটা ইতিবাচক ফলাফল নিয়ে এসছে। এবং একটা সময় বিশ্বকাপ মানেই ছিল বিটিভি, তো এখন তো অনেক রকমের প্ল্যাটফর্ম, অনেক নানা জায়গায় এগুলোকে আপনারাও ডিস্ট্রিবিউট করেছেন একটা ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে। সো বিটিভির সেই অবস্থানটা এই জায়গায় ফিরিয়ে আনা কতখানি সম্ভব হয়েছে এবং সম্ভব হবে কি না এই টুর্নামেন্টের মধ্যে? ওয়েল, যেটা আপনি বললেন, দেখেন এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে। টেলিভিশন আছে, মোবাইল ফোন আছে, যেটাকে আপনার ওটিটি প্ল্যাটফর্ম বলা হয়, স্যাটেলাইট, টেরিস্ট্রিয়াল, অনেক রকম প্ল্যাটফর্মে কিন্তু এখন ফুটবলটা দেখা যায় পৃথিবীর সব ইয়ের থেকে। বাংলাদেশের নীতিমালার আলোকে যদি কোনো টিভি চ্যানেল কোনো ফুটবল এক্সেট্রা দেখাতে চায়, তাহলে কিন্তু বিটিভির মাধ্যমেই আসতে হবে। গতবার যেটা হয়েছে, যেটা আপনি বললেন, গতবার বিশাল বড় একটা অনিয়ম এবং কিছু দুর্নীতির গন্ধ আমরা পেয়েছি।
আমরা মাত্র 100 দিনেরও কম সময়ে আমরা সরকারে যখন এসেছি, যখন এই ফুটবল মানে ফিফার ইয়েটা উঠে আমাদের কাছে বা আমার টেবিলে আসে, তখন আমি দেখলাম যে এখানে ব্যাপক রকম অনিয়ম। তখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যাই হোক বিটিভি কোনো পয়সা বা কোনো টাকা খরচ করে যে ফিফা একটা বিশাল বড় একটা অঙ্ক খরচ করে দেখাতে হবে, এই বিষয়ে আমরা খুব শক্ত একটা অবস্থানে ছিলাম যে আমরা যেন বিটিভি যেন কোনো অর্থ খরচ না করে দেখাতে পারে। যে ইট ওয়াজ ভেরি ট্রিকি যে আমরা খেলা দেখাবো মোস্টলি অলমোস্ট অল প্ল্যাটফর্মস, কিন্তু বিটিভি কোনো টাকা দিবে না। সো আমি এক্সটেন্সিভলি এই বিষয়ে কাজ করা শুরু করলাম। আমি অফিসের বাইরে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করা শুরু করলাম যে বিদেশেও, বিকজ আমার এই বিষয়ে আপনারা জানেন, এই বিষয়ে আমার একটু কিছু অভিজ্ঞতা আছে। আমি দীর্ঘদিন ধরে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসিতে কর্মরত ছিলাম, অলিম্পিক হয়েছে আমার হাত দিয়ে, তো এগুলো কিছু অভিজ্ঞতা আছে। আমি মনে করলাম যে ওই অভিজ্ঞতাগুলো একটু কাজে লাগিয়ে দেখা যায়, কন্ট্যাক্টসগুলো কাজে লাগিয়ে কী করা যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিতা ওয়াল সাহেব আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিভি এবং তাবিতা ওয়াল সাহেবকে নেগোসিয়েশন করার জন্য, একটা সমন্বয় করার জন্য, নট নেগোসিয়েশন, সমন্বয় করার জন্য আমরা একটা টিম করে দিয়েছিলাম। সো ওইটার পরিপ্রেক্ষিতে ম্যারাথন মিটিং অ্যান্ড আলোচনা, নেগোসিয়েশন, আমাদের তো একটা নেগোসিয়েটিং টিম আছে। আমরা ফিফার সাথে সরাসরি যোগাযোগ করা শুরু করি, তারপরে আস্তে আস্তে আমরা এই পর্যায়ে আসি। এবং আমরা যদি আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই যে সম্প্রচারের যে নীতি, এখানে সবচেয়ে বড়, বিটিভির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এবং এই যে খেলা দেখানো হচ্ছে, প্রযুক্তি, কন্টেন্ট, দর্শকের অভ্যাস, অর্থায়ন, কি ধরনের চ্যালেঞ্জ? আপনি 3-4টা করেছেন। অর্থায়ন বলেন, অফকোর্স আর্থিক একটা চ্যালেঞ্জ আছে, যে বিটিভির কি এই অর্থটা আছে কিনা দেওয়ার মতো সেই সক্ষমতা প্রকৃত অক্ষরে বিটিভির নাই। আমরা সাময়িক সময়ের জন্য সরকারের কাছ থেকে একটি অনুদান নিয়েছি, যেটা আমরা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান, এবং আমরা প্রায় পুরো টাকাটাই আমরা কিন্তু এখন ফেরত দেওয়ার মতো অবস্থানে আছি। তো ওইটা একটা চ্যালেঞ্জ। অফকোর্স সরকার সহযোগিতা করেছেন বিটিভিকে, বিভিন্ন যে টিভি চ্যানেলসগুলো আছেন, ওটিটি প্ল্যাটফর্ম, টেলকো যারা আছেন, আমাদের মেইন 3টা টেলিকম কোম্পানিজ, তারা এগিয়ে এসেছেন। আমি তাদেরকে একটা কথাই বলেছিলাম যে রাদার দেন লুকিং অ্যাট দ্য বিজনেস, আপনারা রাদার দেন লুকিং অ্যাট দ্য প্রফিট, আপনারা শুধু ন্যাশনাল ইন্টারেস্টে এগিয়ে আসেন। আমি তাদের সাথে ঘন্টার পর ঘন্টা এক একজনের সাথে আমাদের নেগোসিয়েটিং টিম নিয়ে কথা বলেছি, এবং তাদেরকে কনভিন্স করতে আমরা সক্ষম হয়েছি যে ন্যাশনাল ইন্টারেস্টে, বাংলাদেশের সম্মানের জন্য, বাংলাদেশের আর্থিক বিষয় চিন্তা করে আপনারা এগিয়ে আসেন, এবং এসেছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই সেই জন্য। আমরা কিন্তু খুব স্বচ্ছতার মাধ্যমে এই কাজটা করেছি। আমাকে প্রথম থেকে অনেকেই একটু চেষ্টা করেছিলেন বলার জন্য যে অমুক কোম্পানির সাথে কথা বলেন, বিদেশি অমুক কোম্পানি আপনাকে ফিফা দেখাতে পারবে, অ্যান্ড আই ওয়াজ অ্যাডামেন্ট যে নো, বাংলাদেশ টেলিভিশন বা বাংলাদেশ সরকার যদি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখায়, এটা ডাইরেক্ট ফিফার সাথে চুক্তি করতে হবে এবং ডাইরেক্ট ফিফার সাথে যোগাযোগ করব। আমাকে যেই টাকাই দেওয়া, মানে পারচেজ প্রাইস যেটাই, ইট উইল বি ডাইরেক্ট। আই ডোন্ট ওয়ান্ট এ মিডলম্যান তো উইল নট ওয়ার্ক ফর ফ্রি। মিডলম্যান তো টাকা নেবে, ওকে আপনি যেই অ্যামাউন্টই বলেন, ইট ইজ নট লাইক দ্যাট যে ফিফা একজন মিডলম্যানকে দিবে যে ফিফার সাথে ডাইরেক্ট গেলে বেশি আর মিডলম্যানে কম, এটা কিন্তু না। অফকোর্স মিডলম্যান উইল চার্জ মোর দ্যান ফিফা। সো আই ওয়াজ অ্যাডামেন্ট অ্যাট দ্যাট যে আমার ডাইরেক্ট ফিফা হবে এই কারণেই যেন বাংলাদেশি টাকার একটি পয়সাও যেন অপচয় না হয় বা বেশি না যায়। আমি আসবো আবার আপনার কাছে ফুটবল নিয়ে কথা বলতে এবং এই সম্প্রচারের নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য। মিস্টার গোলাম সরোয়ার টিপু, এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী, এবং এই যে 48 দলের বিশ্বকাপ, ফুটবলের মান বাড়াবে নাকি কমাবে, নাকি নানা দিক থেকে এটাকে আকর্ষণীয় করে তোলাটাই মানে চেষ্টাটা হচ্ছে? এবং আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর সঙ্গে, এবং এই যে বাংলাদেশের দর্শকদের জন্য যে ব্যবস্থা তারা করলেন, সেটাকে আপনি কীভাবে দেখেন? কারণ দীর্ঘকাল ধরে বিটিভির মাধ্যমে খেলা দেখবার সুযোগ পায় অন্যান্যরাও, এবং আপনারাও এই সময়টাতে
ফুটবল সম্পর্কে নানা ধরনের বক্তব্য আমরা আপনাদের সামনে হাজির হই বা আপনাদের শরণাপন্ন হই। আপনাকে ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে, এবং বিশেষ ধন্যবাদ ওনাকে এই জন্য যে আমরা 4 দিন আগেও জানতাম না যে খেলা দেখতে পারবো কিনা। তো হঠাৎ করে স্ক্রলে কিছু কিছু ইনফরমেশন আসছে, নানান রকমের আসতে। তো আমার ছেলে তখন ঢাকায় ছিল, আমার ছেলে স্কটল্যান্ডে থাকে, ও ঈদের দিন আসছে, গত শুক্রবার দিন চলে গেছে। ও বললো যে আব্বু এরকম সিচুয়েশন তো কখনো হয় নাই। আমি বললাম যে নতুন গভর্নমেন্ট 100 দিন হয়তো কোনো প্রবলেম হইতেছে। তারপরে আমিরুল ইসলাম, আপনার প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, ও বললো যে ভাই হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখা হলে জানারাই ভাই চিন্তা করেন হয়ে যাবে। তারপরে দেখলাম যে ক্লিয়ার হয়ে গেল। আপনাকে বিশেষ ধন্যবাদ এই জন্য যে এটা আমরা দেখতে পাচ্ছি, এবং আসলে এটা দুর্দান্ত কাজ হয়েছে কিন্তু, কারণ 100 দিনের গভর্নমেন্ট, এইটা যদি কোনো কারণে যদি এটা মানে না দেখানো যেত, তার বিরাট একটা ইম্প্যাক্ট হতো, বিরাট বাজে রকম একটা ইম্প্যাক্ট হতো। এবং আমাদের দেশের মানুষ তো হোমজিগাল। এখন ওই যে ভৈরবে আপনার মারা গেছে একজন, এটা কোনো কথা হলো নাকি? তো এখন এগুলো ইমোশন আর কি। তো এই ইমোশনটাকে মানে দুর্দান্ত রূপে হ্যান্ডেল করছে, সেই জন্য আবার আপনাকে ধন্যবাদ। আর হলো আপনি যেটা প্রশ্ন করছেন সেটা হলো যে ফুটবল নেক্সট বোধহয় নেক্সট ওয়ার্ল্ড কাপ না হলেও চিন্তা ভাবনা চলছে যে 7টা দল নিয়ে করার জন্য। এখন এটা আমরা হয়তো পার্টিসিপেট করতে পারতেছি না আমাদের দুর্বলতার জন্য, কিন্তু কোরাসোয়া তাদের চিন্তা করেন ওই দেশটা কীভাবে এখন কীভাবে আছে, তারপরে কে ভার্দে, ওদের কথা চিন্তা করেন ওরা কী অবস্থায় আছে। মানে ওইখানে তো মানে ইয়েই চলছে, উৎসবই চলছে। এখন যত দেশকে ইনভলভ করা যায়, যত জনগণকে, যত ফুটবলারদেরকে মানে একটা বিশ্ব ইয়ে হয়ে যায়, একত্রিত হয়ে যায়, সেই জিনিসটা যদি এখন 60টা দেশ যদি পার্টিসিপেট করে, তাহলে আরও এটা প্রচারটা বেশি হবে এবং ইনভলভমেন্টও বাড়বে। আর আপনি প্রথমেই যে বলছিলেন, এখন এটা তো মনিটারি একটা ব্যাপার যেটা আছে, বিরাট ব্যাপার এটা। আর তারপরে কোন অঙ্গনে এটা এফেক্ট করে না, সাংস্কৃতিক অঙ্গন মানে সব জায়গায়, সোশ্যাল ইয়েতে। আমি তো চিন্তা করি, আমি যখন থেকে মানে আমরা ডাইরেক্ট লাইভ দেখার সুযোগ পাচ্ছি খেলা, তখন থেকে দেখা যায় আমাদের এই সময়টা ক্রাইম কমে যায়, বাংলাদেশে ক্রাইমও কমে যায়, ফুটবল নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, ওই সব ওইখানে ব্যস্ত থাকে। তারপরে যারা নাকি আজে বাজে জিনিস করে, তারাও এখন মোবাইল নিয়ে যে বেট করতে থাকে, বসেই করে, কোন বাজে জিনিস হিসেবে অন্য কিছুতে ইনভলভ হয় না। তো নানা রকমের ইম্প্যাক্ট তো আছেই। আর এটা তো এখন আমরা যতটা না জানি, একটা শ্রেণী ক্লাস 7, 8 ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা, বিশেষ করে এমনি অন্য বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরাও, তারা দেখি যে অনেক খবর রাখে। আমি অনেক প্লেয়ারের নাম জানি না, তারা জানে। এবং কে কোন ক্লাবে খেলছে, কোন ন্যাশনাল টিমের প্লেয়ার, সে কোন ইউরোপের কোন টিমে খেলছে, সেটাও তাদের মুখস্থ হবে। দুর্দান্ত ব্যাপার। এখন এই সময়টা এটা তো আরও তাদের কাছে মানে হয়ে যায়, এবং এটা মানে আনন্দটা যে কি, এটা ভিতর থেকে। এটা তো আপনি যেমন আপনারা বলেন হৃদয়ে বাংলাদেশ, এই যে চ্যানেল আই, কারণ বাংলাদেশের হৃদয়ে ফুটবল আছে, সেই জন্য এটা অন্য রকমের একটা ইম্প্যাক্ট ফেলে, সমাজে ইম্প্যাক্ট ফেলে। এমনি কোন দলগুলোকে আপনি এবার সবচেয়ে বেশি শক্তিশালী হিসেবে দেখছেন বা আমি তো দাবিদার হিসেবে সমর্থক, কিন্তু আমার মনে হচ্ছে যেন ইউরোপ থেকেই হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে স্পেন, ফ্রান্স, ইভেন কি পর্তুগালের সময়, পর্তুগালের মিডফিল্ড দুর্দান্ত, কিন্তু পর্তুগালের সম্ভাবনাও আছে। এখন আবার অনেকে ওই দুই প্রাণ ভ্রমরা চিন্তা করছে যে তারা মানে খেলার কমপ্লেক্সন চেঞ্জ করে দেবে, সেটা বোধহয় সম্ভব হবে না। কারণ যে হর্জেগোভিনা দুর্দান্ত প্লেয়ার, কিন্তু হি ওয়াজ নট ইন দ্য টিম। তারপরে মেক্সিকোর যে গোলকিপার, তারও 6th ওয়ার্ল্ড কাপ হতো, কিন্তু হি ওয়াজ নট ইন দ্য স্টার্টিং লাইন। তো এখন রোনাল্ডো আসছে টিমের সঙ্গে, এখন স্টার্ট করবে কিনা আই ডাউট। মেসি স্টার্ট করবে, মেসি ওদের অন্য ব্যাপার আছে মেসি, কিন্তু জানি না, যদি খেলতেও পারে, কোচের উপরে ডিপেন্ড করে। কিন্তু এরা যে খুব একটা মানে কমপ্লেক্সন চেঞ্জ করতে পারবে খেলার, সেটা মনে হয় না। কিন্তু এমনি আদারওয়াইজ টিম হিসেবেই ভালো, পর্তুগাল টিম হিসেবেই ভালো। আমি আসছি আবার আপনার কাছে। মিস্টার মিনিস্টার, আমি একটু আপনার ফুটবল ভাবনা শুনতে চাই। খেলা দেখানো নিয়ে ব্যস্ত ছিলেন, বাট খেলা তো শুরু হয়েছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং আমি যতদূর জানি যে আপনার পরিবারেরও যৎকিঞ্চিত ফুটবলের সঙ্গে সম্পর্ক আছে। সো এই বিশ্বকাপ ভাবনা এবং ফুটবল ভাবনা কি আপনার? পরিবারটা নিয়ে আগে বলি। হ্যাঁ, আমার শ্বশুর ন্যাশনাল ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন,
উনি বিভিন্ন ক্লাবে খেলেছেন। খোরশেদ বাবুল। জি, তো ওনার অনেক ছবি, ওনার অনেক যারা কৃতিমান ফুটবলার তাদের সাথে আমরা ছোটবেলায় খেলা দেখতাম, তবে তাদের সাথে ওরকম দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়নি কখনো। আমি প্রায়ই ছোটবেলা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতাম, নিজেও টুকটাক খেলতাম স্বল্প পরিসরে। তো ওনার সুবাদে, আমার শ্বশুর মহোদয়ের সুবাদে আমরা তাদের সাথে পরিচিত হতে পেরেছি। অনেকের সাথে আমার ছবিও আছে। একটা অনুষ্ঠানে আমাদের সাবেক ফুটবলার কাজী আহমেদ সাহেবের সাথে দেখা হলো, তো উনি কিছু স্মৃতিচারণ করছিলেন। তো ফুটবলের সাথে আমার মেয়েও ফুটবল খেলে, সে লন্ডনে থাকতেও খেলতো, এখানেও খেলেছে, বাংলাদেশেও খেলে, প্লাস সে থাইল্যান্ডে একটা টুর্নামেন্টে গেছিল স্কুলের পক্ষ থেকে। আসলে ফুটবলটা আই থিঙ্ক আমাদের শ্রদ্ধেয় টিচার সাহেব যেটা বললেন যে ফুটবলটা বাংলাদেশের মানুষের রক্তের সাথে মিশে আছে। ক্রীড়া তো আছেই, ফুটবলটা একটু বেশি মনে হয়, ফুটবল ক্রেজটা অনেক বেশি। তো স্বাভাবিকভাবেই আমরাও তো বাংলাদেশেই জন্মকর্ম বড় হওয়া, তো ফুটবলের সাথে একটা নিবিড় সম্পর্ক আমাদেরও ছিল বা আছে। ছোটোবেলায় এটা মনে আছে, স্কুল থেকে আসার পরেই যে আমরা খুব রেস্ট্রিক্টেডভাবে বড় হয়েছি, ইন দ্য সেন্স যে আমরা যা ইচ্ছা তাই করতে পারতাম না। খেলাধুলা বলেন একটা টাইম লিমিটের মধ্যে। আমরা স্কুল থেকে বাসায় আসার পরে আমাদের কিছু বাধ্যবাধকতা ছিল, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা, নামাজ পড়েই কখন 4টা বাজবে তখনই আমরা খেলতে চলে যেতাম। মানে বৃষ্টি হোক, রোদ হোক, যেটাই থাকুক, আর স্কুলে তো খেলাধুলা হতোই। তো ফুটবলের সাথে আমাদের অবশ্যই বাংলাদেশিদের একটা নিবিড় সম্পর্ক আছে বলে আমি মনে করি। আপনার নিজের বাজি বা সমর্থন কোন দিকে, কোন দল? আমার সমর্থন সেই দলের প্রতি যেই দল ভালো খেলছে, ভালো খেলবে, এবং যেই দল জিতবে ওই দলের সমর্থক আমি। আমি অ্যাজ এ পলিটিশিয়ান আই শুড নট বি ডিসক্লোজিং দিস, বিকজ আমার এলাকায় অনেকের সমর্থন থাকবে একটা টিমের, অনেকের থাকবে না, ভিন্ন টিমের থাকবে। আমি কারো মন খারাপ করতে চাই না। আমি কিন্তু এটা বাসায়ও ডিসক্লোজ করি না। আমাকে আমার মেয়ে জিজ্ঞেস করছিল যে বাবা কোন টিম তুমি সাপোর্ট করো, আমি বলছি যে আমি এটা ডিসক্লোজ করবো না, বাট অফকোর্স দোয়া করছি আমার টিমটা যেন জিতে। এবং বাংলাদেশি দর্শকরা তো অনেক ক্রেজি, এবং এত পতাকা উঠতে থাকে অন্তত দুটো দেশের। জি, আপনি জানাই যায় না এটা কোন দেশে আমরা আছি। গত ওয়ার্ল্ড কাপে কিন্তু আমার ময়মনসিংহের নান্দাইলে গত ওয়ার্ল্ড কাপে সর্ববৃহৎ একটা ফ্ল্যাগ বানিয়েছিল, সম্ভবত প্রবাবলি আর্জেন্টিনার। এটা কয়েক মাইল লম্বা একটা ফ্ল্যাগ ছিল, আর্জেন্টিনার ফ্ল্যাগ ছিল, রাইট। এটা কিন্তু নান্দাইলে হয়েছিল। সো এই ফ্ল্যাগটা এবার আমি গেলাম কয়েকদিন আগে, অনেক বাড়িতে বিভিন্ন রকমের ফ্ল্যাগ। একটা বাড়িতে দেখলাম সব যেসব দলগুলা খেলছে যেসব দেশগুলা সবগুলোর ফ্ল্যাগ সে করেছে 64। ইট ওয়াজ ভেরি নাইস, বিউটিফুল দেখার একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি আবার একটু আপনার সঙ্গে যদি চাই যে বাংলাদেশে এই ধরনের বড় ক্রীড়া ইভেন্ট সম্প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হলো? আপনার এই স্বল্প অভিজ্ঞতা কি মনে হচ্ছে? আমার যদি আনঅফিশিয়ালি বলতে হয়, আই থিঙ্ক এটা ইফ উই ক্যান ব্রেক অসাধু ব্যক্তিদের যেই মনোবাসনা, এটা যদি আমরা ব্রেক করতে পারি তাহলে এনিথিং ইজ পসিবল। মানে ভেরি গুড সার্ভিস দেওয়া বাংলাদেশে, ইট ইজ ভেরি মাচ পসিবল ইন বাংলাদেশ, ভেরি মাচ। এটাই সবচেয়ে বড় সমস্যা। এটা আমাদের বিরাট বড় একটা সমস্যা। আন্তরিকতা, সততার, কিছু কিছু ব্যক্তির সততার নিয়ে প্রশ্ন আছে। আমি এটা নিয়ে অনেক কিছু আই লার্নড আ লট। আমি এই সাথে আমাদের আবার বলতে হয় বাফুফের সভাপতির সাথে, সেও বলছে যে উই হ্যাভ লার্নড আ লট এই ফিফা দেখাতে গিয়ে। কারণ অনেকের একটা দে টুক ইট অ্যাজ গ্রান্টেড যে গতবার বিটিভি 100 কোটি টাকা দিয়ে কিনেছে, এবার 200 কোটি টাকা দিয়ে কিনবে। আমি বললাম যে 200 কোটি না, আপনারা স্বপ্ন দেখেন 2000 কোটি, বিটিভি উইল পে জিরো মানি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে না, এখানে কেন আমরা পে করতে হবে। এবং আমি কিন্তু ফিফার সাথে যখন নেগোসিয়েশন চলছিল তখন তো আমি এক পর্যায়ে বলেছিলাম যে উই উইল নট পে, আমরা কোনো টাকাই দিব না, আমাদেরকে দিয়ে দাও এমনি। বলো না না না, আমাদের ক্লজে এটা নাই। আমি বলছি ঠিক আছে, নামমাত্র মূল্যে দিয়ে দাও। আপনি জানেন পাশের একটা দেশে আমরা তো কিনেছি $3.85 মিলিয়ন দিয়ে, পাশের একটা দেশ কিনেছে $30 মিলিয়ন। হ্যাঁ, ওদের দেশ বড়, ওদের দেশ তারপরেও আমরা যদি ওই আনুপাতিক হারে আসি তখন কিন্তু এটা নিয়ার অ্যারাউন্ড 6.5-7 মিলিয়নে দাঁড়ায়, যদি ওই রেশিওটা আমরা চিন্তা করি। বাট আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ আমরা 3.85 দিয়ে কিনেছি, এবং পুরো টাকাটাই কিন্তু, যেটা আমি বারবার রিটারেট করছি,
যে অনেকে অনেক জায়গায় লিখেছেন যে গতবার কেনা হয়েছে 100-র উপরে বা 100-র কাছাকাছি, এবার কিনা হচ্ছে 47 crore। এটা কিন্তু কস্ট প্রাইস, বাট বাংলাদেশ সরকার কিন্তু এই প্রায় পুরো টাকাটাই রিকভার করে ফেলেছে। বিটিভি পুরো টাকাটাই প্রায় রিকভার করার চুক্তি অলরেডি আমরা সই করে দিতে হয়নি, সরকার থেকে বা বিটিভির বাংলাদেশের মানুষের কোষাগার থেকে টাকা দিতে হচ্ছে না। তো এইটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য। সো এমনি সম্প্রচারকে আধুনিক এবং আন্তর্জাতিক মানে করবার ক্ষেত্রে আর কি করা প্রয়োজন বলে মনে হয়? একটা তো বুঝলাম আমরা যে এখানে করাপশন, অসাধু লোকদের অর্থের ইস্যুটা একটা বড়, আর এর বাইরে টেকনোলজিক্যালি আমরা আরও অ্যাডভান্সড হতে পারি, অনেক বেশি এগিয়ে যেতে পারি। এবং দেখেন একটা জিনিস বলি, আমরা কিন্তু ইটস নট যে আমরা পারি না বা পারবো না বা আমরা টেকনোলজিক্যালি পিছিয়ে আছি বিকজ আমাদের মেধা নাই। আমি এটা একেবারেই মানতে নারাজ। আমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে যান, তারা তো বাংলাদেশি মানুষরাই, আমরাই তো ওদেরকে এই সার্ভিসটা দিতে পারছি, টেকনোলজি শিখে তাদেরকে দিতে পারছি। আমি ছাড়াও এরকম অনেক ব্যক্তি আছে যারা বাংলাদেশ থেকে পড়ালেখা করে গিয়ে বা বাংলাদেশি বিদেশে যে ভালো করছেন। সো আমাদের এখানে টেকনোলজির ট্রেনিং এবং টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট যদি আমরা এখানে প্রোভাইড করতে পারি, আমাদের ইঞ্জিনিয়ার্স, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার বলেন বা অন্যান্য ইঞ্জিনিয়ার্স বলেন, তাদেরকে আমার মনে হয় আমরাও একটা নিয়ে একটু আন্তর্জাতিক মানের লেভেলে আমরা চলে যেতে পারবো। প্লাস আমাদের কিছু কিছু এটাকে বলে লাইফ সাইকেল অফ দ্য এই যে সম্প্রচার যেটা করলাম, এটা পুরাটা যদি আমরা একটু আগের থেকে করতাম, মানসিকতাটা একটু চেঞ্জ করতাম আগের থেকেই, বিকজ আমরা কিন্তু খুব লাস্ট মোমেন্টে করতে সক্ষম হয়েছি এবং আপনারা সময়ও পাননি, যেটা সময় পাইনি না। 100 দিনটা ছাড়াও 100 দিন ছাড়াও সময়টা হচ্ছে অনেকে আবার কিন্তু চেষ্টা করেছে যে না ওরা ফিফাকে থ্রু এজেন্সিস যাবে, বাট আই ব্লকড ইট। আমি বলছি যে এখানে কোনো সিন্ডিকেট বা কাজ করতে দিই না, মধ্যস্বত্বভোগী কোনো মধ্যস্বত্বভোগী থাকতে পারবে না, আমাদের মাধ্যমে যাবে। তো তারা যখন বারবার ব্লকেজ পাচ্ছিল এবং তখন তারা বললো যে নো, এটা গভর্নমেন্টের কাছ থেকে কিনতে হবে, দিস টাইম ইটস ডিফারেন্ট, গতবার যেভাবে করেছে এভাবে হবে না। কাজেই তারা দে কেম ব্যাকড অফ ফ্রম দ্য এজেন্সিজ বা ভিতরে যারা এজেন্ট থাকে, তারপরে আমাদের মাধ্যমে গেছে। এই জিনিসটা তারা যদি আরও 1 সপ্তাহ বা অ্যাটলিস্ট 10 ডেজ আগে করতো, তাহলে কিন্তু আরও সুন্দরভাবে আমরা করতে পারতাম, আরও সুন্দরভাবে পরিবেশনা করতে পারতাম, আরও সুন্দরভাবে আমাদের ইন্ট্রোডাক্টরি দেখাতে পারতাম, প্রোগ্রামসগুলো করা যেত। সো ইটস এ লার্নিং কার্ভ। বাংলাদেশে যারা আজকে প্রচার করছেন তাদের জন্য, যারা এনেছেন আমরা, আমাদের জন্য, সকলের জন্য একটা লার্নিং কার্ভ। মিস্টার গোলাম সারওয়ার টিপু, আর্জেন্টিনা পরবর্তী যুগ অনেকেই বলবার চেষ্টা করছেন, বা মেসি পরবর্তী বাস্তবতায় বিশ্ব ফুটবল আসলে কোথায় যাচ্ছে? আর ওই যে পুরনো দ্বন্দ্ব যে ইউরোপ বনাম লাতিন আমেরিকা, সেটা এখনো প্রাসঙ্গিক কিনা? না, এখন তো পেলে কিন্তু ইউরোপে খেলে নেই, কারণ কি হি ওয়াজ নট অ্যালাউড টু প্লে, মানে ওদের প্রেসিডেন্টই অ্যালাউ করেনি তাকে, তার সম্পত্তি মনে করতো সেটা, সেই জন্যই। কিন্তু এখন তো প্রচুর ল্যাটিন আমেরিকান প্লেয়াররা প্রচুর মানে ইউরোপেই খেলে, ম্যাক্সিমাম প্লেয়ার তো ইউরোপেই খেলে। এখন এই যে দেখবেন ডিফারেন্সটা কিন্তু অনেক কমে গেছে। আগে যেমন বলাই হতো যে ইউরোপিয়ানরা লম্বা পাসে খেলে, ব্যাক অফ দ্য ডিফেন্ডার্স ফেলতে চায় বল, ওর উপরে যে রাশ করে মানে অ্যাটাকাররা। কিন্তু এখন দেখবেন ল্যাটিন আমেরিকানরা যতক্ষণই বল পজিশন রাখে, তার থেকে অনেক বেশি পজিশন রাখে ফ্রান্স আর স্পেন। টিকিটাকে যেটা বলে, যেটা তো মানে 27টা পাস করতেছে ওই অপোনেন্ট টিমকে, মানে নাস্তানাবোধ করে ফেলতেছে। এখন এইটার কারণ কিন্তু ওই ল্যাটিন আমেরিকার প্লেয়াররা প্রচুর খেলে বলে সেই জন্য। এখন ডিফারেন্স করে আমেরিকার খেলা দেখছেন কিনা আমি জানি না, দুর্দান্ত ফুটবল খেলছে তারা। যেমন তাদের গতির সঙ্গে এই স্কিল কিন্তু কম্বাইন করা ডিফিকাল্ট, সেটা তারা কিভাবে যে ম্যানেজ করলো তাদের। আমি তো গোল ভাবছিলাম যে আর্লি গোল হবে, সেটা 23 মিনিটের মাথায় যে গোলটা হলো, গোলটা মানে ওই ওদেরকে বিমুষ করে ফেলো, ডিফেন্ডারকে একদম মানে নাস্তানাবুদ করে ফেলো, তারপরে গোল। তারপরে তো ফার্স্ট হাফেই 3 গোল। তো এই যে এখন ডিফারেন্সটা এত, মানে ডিফারেন্স এখন মানে ইভেন হয়ে গেছে, বরঞ্চ এখন ইউরোপিয়ানরাই বরঞ্চ অনেক বেশি ওই ওদের ধারটা নিয়ে নিচ্ছে। এই তো এখন মানে আপনার ওই যে ছন্দ, তারপরে কি নান্দনিক ফুটবল, এখন আগে ল্যাটিন আমেরিকা নান্দনিক ফুটবল, এটা এখন বলার স্কোপ নাই। এখন ইউরোপিয়ান কয়েকটা টিম তো দুর্দান্ত খেলছে, বরঞ্চ আগে যেমন বলিভিয়া, কলম্বিয়া, এইসব টিম, উরুগুয়ে,
ব্রাজিল আর্জেন্টিনা বাদ দেন, এই ওই দলগুলোও কিন্তু দুর্দান্ত ফুটবল, কিন্তু এখন দেখা যায় এই ইউরোপের এই দলগুলির সঙ্গে ম্যাচই করে না তারা, এই অবস্থায় চলে গেছে। একজন প্রাক্তন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার হিসেবে খেলা দেখতে যখন বসেন করছিলেন আর কি, তো আফসোসটা কি আসলে অংশগ্রহণ করতে না পারা, প্রতিযোগিতামূলক হতে না পারা, এমনকি অনেক আমরা তো আসলে দক্ষিণ এশিয়াই একটা সাস্টেনেবল পজিশন। দুঃখ লাগে যখন দেখি 1,70,000 অধিবাসী দেশের কোয়ালিফাই করে, 5.5 লাখ লোকের দেশ কোয়ালিফাই করে, আমরা প্রায় 18 কোটি। আবার সান্ত্বনা পাই এদিক ওদিক তাকালে যে 140 কোটির লোকও চান্স মানে কোয়ালিফাই করছে না, ওইটা তো সান্ত্বনা হতে পারে না। আমাদের এখানে স্ট্রাকচারটা হয় না। এখন বিএফএফের মন্ত্রী মহোদয়ের সামনে আমি বলছি যে ওনারও বিষয়টা না, স্পোর্টস তো তার না, তবুও বলা যায় যে আমাদের বিএফএফের লিগ চালাবে, ঢাকা লিগ চালাবে, সেই জন্য এনএসসির কাছে, মিনিস্ট্রি অফ স্পোর্টসের কাছে মাঠ চেতে হয়। এর থেকে দুঃখজনক আর কী হবে। এখন একসময় ফুটবলের মানে টাকা দিয়ে, ফুটবল যে টাকাটা আর্ন করতে চাইতে দিয়ে সবগুলি ফেডারেশন চলতো। এখন সেই সময় তারা একটা মাঠের চিন্তা করে নাই, কিছু না। এবং এখন ওই যে আপনার যদি এই ন্যাশনাল বাংলাদেশ ঢাকা স্টেডিয়াম যেটা, সেটা 6 বছর যাবৎ ওই রেনোভেশনে ছিল। যদি বসুন্ধরার মাঠটা যদি না থাকতো, লিগই চলতে পারতো না। তো এই অবস্থা। এখন অন্তত আমি রিকোয়েস্ট করব যে ডিভিশন হেডকোয়ার্টারগুলিতে অন্তত মানে মাঠ করা, যাতে বিএফএফ ইচ্ছা করলে মাঠগুলি মানে বিএফএফ এর কন্ট্রোলে থাকবে, বিএফএফ এর মাঠ। এটা যদি হয় তাহলে তাদের এই যে প্রোগ্রামগুলি, এই যে এখন এই যে নতুন করে শুরু করতে যাচ্ছে গভর্নমেন্ট, এই বাচ্চাদের নিয়ে 6 বছর থেকে 8 বছর 12 বছর, এই এদেরকে কোথায় এদের অ্যাকোমোডেট করতে হবে, তারপরে তাদেরকে প্র্যাকটিস করার জন্য গ্রাউন্ডটা তো দিতে হবে। এখন যদি বিএফএফ এখনও যদি মাঠ ওই, আবার সবচেয়ে মজার ব্যাপার হলো ডিস্ট্রিক্টের মাঠগুলি কিন্তু ওইখানকার কিন্তু ডিসি এবং এসপি হলো মাঠের মানে তাদের হর্তাকর্তা। ওই মাঝখানে ডিএফএ করছিল, ডিএফএ হলো যে ওই স্থানীয় ভালো একজন ক্রীড়া সংগঠক বা খেলোয়াড়, সে হবে ডিএসএ একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি। ওই মফস্বলে কিন্তু একটা খেলো, সব ডিস্ট্রিক্টের সব খেলা বন্ধ হয়ে গেল ওই কারণে, কারণ ডিসি এবং এসপি ওই মাটি দেয় না, এই কারণে খেলাই হলো না। প্রায় 4-5 বছর কিন্তু কোনো মফস্বলে কোনো ডিস্ট্রিক্টে খেলা হয়নি। ওই সময় কিন্তু ওই পাইপলাইনটা হয়ে গেলো। তারপরে যে একাডেমি করে এই করে এখন একটা পর্যায়ে আসছে। কিন্তু যদি আমাদের কোনো একটা ভালো জায়গায় রিচ করতে হয়, তাহলে আমাদের এই সাপোর্টগুলি। সো অবকাঠামো প্রশাসন নাকি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব? আর আপনি নিজে যেহেতু খেলেছেন এবং কোচও ছিলেন, অনেকেই বলেন যে আমাদের যে ফিজিক্যাল ফিটনেস অ্যাভারেজ বাংলাদেশিদের, এখানে আসলে খুব বেশি দূর যাওয়া পসিবল না। আপনি এগ্রি করেন কি না? কোনটা? আমাদের যে ফিজিক্যাল ফিটনেস, এটা একটা বিরাট ফ্যাক্টর। তারপরে ফুড হ্যাবিটস, না এগুলো আছে, এটা তো আছে, এটা তো অস্বীকার করার স্কোপ নাই। কিন্তু তারপরেও দেখা যায় যে এই আপনি একটা মানে গ্রুপকে চয়েস করে নেন, একদম 6-7 বছরে আপনি পিন পয়েন্ট করেন যে এই ছেলেটাকে দিয়ে ফুটবল হবে, এই ছেলেটাকে সাঁতার হবে, এই ছেলেটাকে দিয়ে অ্যাথলেটিক্স হবে, তারপরে তাদের পিছনে ইনভেস্ট করেন। এটা করলে আপনি যেটা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার সংকটটা দেখা। আপনি যে মেয়েদের কথা বলছেন, মেয়েদের একটা জিনিস চিন্তা করেন, কারণ আমাদের মেয়েরা তো ছেলেদের চেয়ে মেয়েদের আপনি ভালো করে দেখেন, ঋতুপর্ণা হিল ট্র্যাক্সের মেয়ে, কিন্তু যারা নাকি ভালো খেলছে তারা কিন্তু হিল ট্র্যাক্সের গোলকিপার, হিল ট্র্যাক্সের। এবং আমি এবার ইন্ডিয়ান টিমের সঙ্গে ফাইনালে আমরা হারলাম, ইন্ডিয়ান টিমে কিন্তু ম্যাক্সিমাম ওদেরও কিন্তু হিল ট্র্যাক্সের, এই 7 সিস্টার্সের এই দিককার মেয়েরা, ওই যে ফিজিক্যাল কারণে। আপনি ঠিক রাইট, যে ওইটা একটা বিরাট ব্যাপার। আপনি এই জায়গায় মিস্টার চৌধুরী কিছু যোগ করবেন? যোগ করব বলতে আমি কয়েকটা জিনিস সাথে একমত, আবার কিছু কিছু জিনিসে ক্ল্যারিফিকেশন দরকার মনে করি। আপনি যেটা জিলু ভাই যেটা বলেছেন যে ফিজিক্যাল ফিটনেস, ফুড হ্যাবিটস, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর আমাদের জন্য। অ্যান্ড এই যে ডিভিশনাল হেডকোয়ার্টারে মাঠের বিষয়ে যেটা বলেছেন, আমরা কিন্তু এই সরকার কিন্তু প্রত্যেকটি উপজেলা একটা করে মিনি স্টেডিয়ামের উদ্যোগ নিয়েছে, এবং প্রায় প্রত্যেক উপজেলায় কিন্তু এখন অ্যাটলিস্ট প্রত্যেক জেলায় 3-4টা উপজেলায় কিন্তু বড় জেলাগুলোতে। একটু ইন্টারাপ্ট করি, মাঠের উদ্যোগ নিয়েছে এটা ভালো, কিন্তু মাঠে খেলা থাকতে হবে। অনেক সময় দেখা যায় মাঠে গরু চড়ে, অনেক মাঠে। রাইট, আই এগ্রি, এবং আমি ওইটাতে আসছি। একজন করে স্পোর্টস ম্যানেজার বলতে পারেন, বা এখনও ইয়েটা ঠিক হয়নি, একজন করে স্পোর্ট
গভর্নমেন্টের ইয়েতে প্রত্যেক উপজেলা একজন করে স্পোর্টসম্যান ইয়ে থাকবে গভর্নমেন্টের পক্ষ থেকে, স্পোর্টস অফিসার থাকবেন এবং উনি এগুলো তদারকি করবেন। দেখেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই আমার নান্দাইলের। প্রায় 2-3 বছর আগে এসে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের পরিবারের প্রায় 7-8টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, কলেজ, মাদ্রাসা আমার পরিবারের সদস্যদের নামে বা তারা প্রতিষ্ঠিত করেছেন। তো এই মাঠগুলোতে প্রায় সময় বাচ্চারা এসে খেলতে চায়। তো তারা এসে আমাকে বল যে স্যার, চাচা, যাই ডাকে, আমরা এখানে খেলতে চাই। কারণ আমাদের মাঠ, গ্রামে আমরা মাঠ হারিয়ে ফেলছি, বাচ্চারা খেলবে কোথায়? তাদেরকে যদি আপনি খেলাধুলার জায়গা না করে দিতে পারেন, তাদেরকে যদি তাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইয়ের জন্য হেলথের জন্য হেল্প করতে না পারেন, তাহলে তো তারা অবশ্যই বিপথে যাবে। তারা অবশ্যই ড্রাগস বলেন, জুয়া বলেন, এগুলোতে ধাবিত হচ্ছে। কেন? বিকজ দে ডোন্ট হ্যাভ এনি আদার অল্টারনেটিভস। তারা তো মাঠ পাচ্ছে না, খেলতে পারছে না, করবে কি? কিন্তু যদি পায় তারা তো ওটা আগ্রহী। এটা হলো গ্রামের দৃশ্য। ঢাকা শহরে কিন্তু আরও বাজে অবস্থা। আমরা কিন্তু খেলতাম, আমরা যখন ছোট ছিলাম মাঠে বিশাল বিশাল মাঠ ছিল, খেলতাম। আমি তো এখন এই মাঠগুলো খুঁজেই পাই না। আমি একদিন গাড়ি নিয়ে বের হলাম, আমার মেয়েকে দেখাবো আমরা কোন মাঠে খেললাম, যে দেখি আরে এখানে 12 তলা 14 তলা বিল্ডিং, একটা মাঠও খুঁজে পেলাম না। সো এখন এইগুলা কিন্তু সব কি সরকারের পক্ষে করা সম্ভব? এটা তো বেসরকারি উদ্যোগ। আপনার মাঠ আছে, এখানে একটা অল্টারনেটিভ জায়গায় ইয়ে করা, কিন্তু সরকারকেই তো ফ্যাসিলিটেট করতে হবে, মানে বেসরকারি উদ্যোক্তাদেরকেও এখানে যুক্ত করা। জি, সরকার উদ্যোগ করতে হবে এবং করছেন। যেরকম দেখেন, নতুন করে স্পোর্টসের কথা যেটা বললেন, নতুন করে স্পোর্টস কিন্তু একটা ব্যাপক সাড়া ফেলেছে সারা বাংলাদেশে। এবং এখানে শুধু যে আপনার যারা কৃতিমান ফুটবলার বা কৃতিমান ক্রিকেটার বা যেই স্পোর্টসই থাকুক না, শুধু তারা কিন্তু না। আমাদের একটা প্রাইমারি টুর্নামেন্ট হচ্ছে ফুটবলের, এবং আমি আপনাদেরকে আনন্দের সাথে জানতে চাই, আমার নান্দাইল উপজেলার প্রাইমারি টিম স্কুলের যারা আছে তারা সেমিফাইনালে উঠেছে এবং আমি তাদের খেলা দেখেছি। থ্যাংক ইউ। আমি কয়েকটা খেলা দেখেছি তাদের এবং আমি অভিভূত। অনেকের জুতা নাই, অনেকের জার্সি নাই। হ্যাঁ, আমি স্বল্প পরিসরে আমার সামর্থ্য অনুযায়ী আমি হেল্প করেছি, কিন্তু আমি দেখলাম যেভাবে মাঠে খেলে বেড়াচ্ছে তারা, মানে অ্যামেজিং। এবং তাদের এই প্রতিভা যেটা আছে, এটা আমরা কাজে লাগাতে চাই ইনশাল্লাহ। যদি এই আস্তে আস্তে, আমরা মাত্র আসছি, এই স্পোর্টসটাকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। এবং বাংলাদেশের জনগণ বলেন এবং এই যে শিশুরা বা যারা আমরা এখন টিনেজার্স আছে, তারা খুব আগ্রহী। আমি দেখলাম প্রায় সময় রাস্তায় হেঁটে যাই, রেস্টুরেন্ট যেখানেই যাই, এলাকা ছাড়াও ঢাকা শহরে বলে যে স্যার এখানে একটা ফুটবলের অমুক করা যায়, এখানে একটা ক্রিকেটের ইয়ে করা যায়। এই মিনি স্টেডিয়ামটা যেটা আমি কথা বললাম, আপনি যেটা ইয়ে করলেন যে এখানে অনেক সময় গরু চলে, ছাগল চলে, এটা ট্রু। আমাদেরকে নিজেদেরও সচেতন থাকতে হবে। আমার গরু কেন আমি মাঠে দিব? এটা খেলা থাকলে আবার গরু যাবে না, খেলা থাকলে যাবে না ভালো কথা, কিন্তু গরুটা যেহেতু মাঠটা তো নষ্ট করে দিচ্ছে। আপনি বুঝেন, এখানে বৃষ্টি হলে বা এই যে গরুর যেই ইয়েগুলা, বর্জ্যগুলা, এগুলা মাঠের মধ্যে থাকলে কে যাবে ওখানে খেলতে? সো এটা কিন্তু সকলকে একটু অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে এবং ওদিকেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। এবং এই যে যেটা বলেন, ফুটবল ফেডারেশনে মাঠ যেতে হয়, বিকজ ফুটবল ফেডারেশন ছাড়াও তো আরও অনেক আছে, বিসিবি আছে, সবাই তো একসাথে যে মাঠে খেললে তো অনেক ঝামেলা। সেই জন্য এই নীতিমালাটা আছে যে আপনাদের একটা অ্যাপ্রুভাল প্রসেস করতে হবে। মাঠ তো যেতেই হবে। ইটস নট অনলি ফুটবল, ক্রিকেট আছে, হকি আছে, আর অন্যান্য গেম আছে, হকি লিগ হয়। তো এইগুলোর জন্যই আপনাদের নীতিমালাটা যে অ্যাপ্রুভালস প্রসেস। সেকেন্ড, আপনি যেটা আরেকটা পয়েন্ট বলেছেন, অবকাঠামো দীর্ঘমেয়াদী চাচ্ছেন না, আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য, যদিও আমার মন্ত্রণালয় না, ক্রীড়া মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের সাথে অনেকেই এই বিষয়ে কথা বলেন এবং হি ইজ ভেরি কেপেবল এবং হি ইজ ওয়ার্কিং টু সর্ট দিস আউট। এবং আমি মনে করি খুব সহজেই না হলেও স্বল্প সময়ের মধ্যেই এটা কঠোর পরিশ্রমের মাধ্যমে উনি বাস্তবায়ন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। না, ওই যে একটা নাড়া পড়ছে কিন্তু
জি। বাংলাদেশে কিন্তু একটা নাড়া পড়ছে, ওই যে সিলেট থেকে স্টার্ট করার পরেই এটা সারা বাংলাদেশে একটা নাড়া পড়ছে, আমি খবর পাই তো। সিলেটে যখন নতুন করে স্পোর্টস মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, বিভিন্ন জেলায় কিন্তু উদ্বোধন হয়েছেন এবং আমি ময়মনসিংহ জেলায় উদ্বোধন করলাম আমি জানি এবং ব্যাপক সাড়া পেয়েছে। সারা পড়ছে, ওই দিনই সারা পড়ছে। একটা জিনিস ভালো লেগেছে আমার, যে দেখেন জাস্ট এ স্মল ইভেন্ট, কিন্তু এটা যদি আপনি চিন্তা করেন একটা যে স্পোর্টসের একটা ইভেন্ট, একটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একজন প্রধানমন্ত্রী এই লেভেল পর্যন্ত এসে উনি এই জিনিসটাকে উদ্যোগ নিয়েছেন এবং উনি একটা কথা বলেছেন যে একটা অল্টারনেটিভ দিলে তো বাচ্চারা আপনার বিপদ থেকে ফেরত আসবে, ড্রাগস থেকে বলেন, জোয়া থেকে বলেন, অপকর্ম থেকে বলেন, তার ফেরত আসবে, তো আপনাকে একটা অল্টারনেটিভ দিতে হবে। সবসময় আপনি আইন করে শাস্তির আওতায় নিয়ে আসলে তো চলবে না, বুঝাতে হবে, এডুকেট করতে হবে, তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে ভালোর দিকে, তাহলে এটা কাজ করবেন। আই এগ্রি উইথ ইউ, নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশে একটা সারা ফেরেছে, বড় রকম সারা পড়েছে। জি। সো আমি একটু আপনার কাছে বলছি যে নেক্সট 10 ইয়ার যদি দেখতে চাই আমরা, বাংলাদেশের ফুটবলকে আপনি কোথায় দেখতে চান এখন যেখানে দাঁড়িয়ে আছি? এবং তৃণমূলে যেটা খুবই জরুরি, আপনার কথায় খানিকটা ইঙ্গিত ছিল যে ফুটবলের উন্নয়নে আসলে কী ধরনের পরিবর্তন দরকার। এবং আরেকটা বিষয়, যেহেতু মন্ত্রী এখানে আছেন, ওনার মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আসলে এই জায়গায় কী ভূমিকা রাখতে পারে? টেলিভিশন কি ভূমিকা রাখতে পারে, ওনার বেতার কি ভূমিকা রাখতে পারে, বাংলাদেশের মিডিয়াগুলোকে ওনারা কীভাবে মোটিভেট করতে পারেন? আমাদের তো ফুটবল ঠিক আছে, আমাদের প্রাণের খেলা। আমি একটু হয়তো সেলফিশই হব, কিন্তু আপনি যেটা বললেন ওনার কি কাজ করার মতো আছে বা কীভাবে উপকার করতে পারে, সেটা সব খেলা, যে মেয়েরা হ্যান্ডবল খেলতেছে ওই হ্যান্ডবল স্টেডিয়ামে, হ্যান্ডবল, এটাও যদি মানে চ্যানেলের মাধ্যমে মানে রিকোয়েস্ট করে হোক বা যেভাবে হোক, এটা যদি এই খেলাটাতে প্রচার হোক। একসময় দেখা গেল যে লন টেনিস বাচ্চারা খেলতেছে, এটাও তো সবাই যে একটার প্রতি অ্যাট্রাক্টেড হবে তা তো না, এক একজনের একদম ন্যাচারাল একটা ব্যাপার আছে। সেটা যদি এখন যে ফুটবল খেলে সে ফুটবলই খেলবে, যে নাকি হ্যান্ডবল খেলতে চায় সে হ্যান্ডবল খেলবে, যে নাকি লন টেনিস খেলতে চায়, এখন সবগুলি খেলা যাতে প্রচারে থাকে। এই জিনিসটা শুধু যে আমরা এখন এই যে পার্টিকুলার 2-3টা খেলা বোধহয় আমরা টেলিভিশনে দেখার সুযোগ পাই বা এটা প্রচারে আছে, কিন্তু অনেক খেলাই আছে। তো খোখো একটা খেলা, এটা কিন্তু এই আপনার ইনজুরি ছাড়া খুব ভালো একটা খেলা কিন্তু, এবং মানে যথেষ্ট দরকার হয়। তো সেই জিনিসটাও যদি প্রচারে থাকে, এইটা ওনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে সব খেলার জন্য ইকুয়াল করা যাবে না, ফুটবলের সঙ্গে বা ক্রিকেটের সঙ্গে এটা মেলানো যাবে না যে এটা মানে সমান সমান যাবে, তা না, কিন্তু যাতে প্রচারে থাকে, বাচ্চারা যার দিকে হয়তো হঠাৎ করে একটা খেলা হয়ে যেতে পারে, একজনের তো একটা খেলার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবে, ওইটাই তো তাকে একটা বাজে জিনিস থেকে সরাই নিয়ে আসলো। তো সেটা ওনার কাছে রিকোয়েস্ট থাকলো, এটা আপনি যেটা বললেন এটা ওনার কাছে রিকোয়েস্ট থাকলো। আর হলো আমি ফুটবল ফেডারেশন বলবো, মিনিস্ট্রি অফ স্পোর্টস এটা যেটা নতুন করে যে শুরু তারা করলো, যেটা এটার জন্য সিরিয়াসলি এটা যে মানে একটা গভর্নমেন্টের একটা পলিসি মানে হলো শুরু করলো, সেটা না, এটা যাতে সিরিয়াসলি যেটা সারা বাংলাদেশে যাতে এটা কাজটা হয় সেটা খেয়াল রাখতে হবে। এবং তাহলে দেখা যাবে যে আর ওইখানে আমি একটা ওনার মারফতে আমি সঙ্গে যদি নাকি আমার দেখা হয়, তাও আমি তাকেও বলতে পারি যে নতুন করে আইডল একজন, মানে ওই যে স্পোর্টস অফিসার একজন আপনি দেবেন, সেটা ঠিক আছে, ওইখানে চুন্নুর মতো, কায়সার হামিদের মতো, যাদেরকে নাম শোনা যায়, তাদেরকে মানে 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 তাদের সম্পর্কে বলা যায় যে তাদেরকে ওইখানে যে সব ডিস্ট্রিক্টে আছে এরকম একজন দুজন করে মানে প্লেয়ার তো আছে, তাদেরকে যে ফুটবলের সময় তাদেরকে, অ্যাথলেটিক্সের সময় একজনকে, ক্রিকেটের সময় মুশফিক বগুড়াতে, এরকমভাবে যদি এটা যদি করা যায়, তাহলে দেখা যাবে যে আরও এটা ইম্প্যাক্ট আরও বেটার হবে। তো 10 বছর পরে বাংলাদেশের ফুটবলকে কোথায় দেখতে চান? 10 বছর এখন এটা তো আমরা তো 10 বছর পরে যে আমরা যাবো, আপনি চিন্তা করতেছেন, আমি চিন্তা করতেছি এখন কোন জায়গায় দেখতে চান আপনি? আমি তো চাই নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা যে যদি যাইছি, আমরা কেন পারবো না সেটা, কিন্তু 10 বছর পরে আমরা অন্তত এশিয়াতে একটা ভালো জায়গায় যাই। এটা আমার প্রথম হলো যে আকাশ কাপ চিন্তা করে তো লাভ নেই আমাদের। আপনি প্রথমেই বলছিলেন যে আমাদের ফিজিক্যাল ফুড হ্যাবিট, এইসব জিনিস নানা ব্যাপার আছে। আর এখন তো একটা ডিভাইস আসছে কোত্থেকে, এটা মানে এটা সারাক্ষণ তো এখানেই দেয়, কথা বলে, বাবা মা কথা বলছে, মানে গেস্ট আসলো, বাচ্চা ছেলেটা আসতে করে রুমে চলে গেলো, যে রুম বন্ধ করে বসে রাখলো। তো এখান থেকে সরে আনতে হলে এই ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক, এই ছাড়াও উপায় নাই। সো মিস্টার চৌধুরী, বিটিভিকে যেহেতু আপনার অধীনস্থ প্রতিষ্ঠান, সে কারণে বারবার ওই প্রসঙ্গ আসে, নতুন প্রজন্মের জন্য পুনর্গঠন করতে, বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে তরুণ, তো
তো প্রথম 3টি অগ্রাধিকার আসলে কি হওয়া উচিত আপনি মনে করেন, এবং জাতীয় সম্প্রচারক হিসেবে বিটিভির বিশেষ দায়িত্ব কি, যেগুলো উনি কিছু এক্সপেকটেশনের কথা বলেছেন খেলাধুলার ক্ষেত্রে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। বিটিভির আমরা এই আলোচনায় বাংলাদেশ বেতারকেও যুক্ত করতে পারি, যদিও বাংলাদেশে অন্যান্য অনেক দেশে রেডিও অনেক বেশি মানুষ শুনে টেলিভিশন দেখার চেয়ে, কিন্তু বাংলাদেশের বেতারের ইয়েটা একটু ডিফারেন্ট। আমি বলি, বেতারের বিষয়টা হচ্ছে আমরা বেতার যে ফ্রিকোয়েন্সিতে চালাই সেই ফ্রিকোয়েন্সিটা বাংলাদেশ বেতার, সেই ফ্রিকোয়েন্সিতে কিন্তু আপনার রেডিও যেটা প্রকৃত অক্ষে একটা ডিভাইস ছিল, এত বড় একটা আমরা ঘুরায় ঘুরায় করতাম, ওইটা ছাড়া বাংলাদেশ বেতারের শোনার স্কোপটা খুব কম। এখন কিন্তু আপনি মোবাইলে চেষ্টা করলেই বিভিন্ন শুনতে পাচ্ছেন। তো এটা যদি আমরা চেঞ্জ করতে পারি, আবার আমাদের এটা চিন্তা করতে হবে, বাংলাদেশ বেতার ইজ এ গভর্নমেন্ট এন্টিটি। এখন এটাকে আমাদের রাখতে হবে যুদ্ধের কথা চিন্তা করে, এটাকে রাখতে হবে অনেক কিছু কথা চিন্তা করে, যেমন রিমোট এরিয়ায় যেরকম আমাদের টেকনাফে কোনো ঝড় হোক এক্সেট্রা হোক, ওইখানে কিন্তু অন্যান্য এই রেডিও এফএম যেগুলা, ওরকম রেডিও ফ্রিকোয়েন্সি পাওয়াটা খুব কঠিন। তো সেই জন্য আমাদের বাংলাদেশ বেতারের যে ফ্রিকোয়েন্সি আমরা চালাই সেটা শুনে। তো বেতারকে এই খেলাধুলার ধারাভাষ্য আমাদের কিন্তু ফুটবলের ধারাভাষ্যগুলো বিভিন্ন রেডিও চ্যানেল এগুলা শোনাতে চায় বা শোনায়, এবং মানুষ আগ্রহ সহকারে শুনে। কারণ ধরেন আমি একটা উদাহরণ দিই, ইট কুড বি মাঠে বা একজন মানুষ দোকানে কাজ করছে, সে কিন্তু অলওয়েজ টেলিভিশনের সামনে বসে খেলা দেখাটার অপরচুনিটিটা খুব কম, যদি এবার টাইমিংয়ের ডিফারেন্স ফিফার জন্য কিন্তু রেডিওটা কিন্তু সে হেডফোন লাগায় বা পকেটে রেখে ফোনকে শুনতে পারে, যার জন্য ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। আসেন এখন বিটিভি দীর্ঘদিন ধরে, আমি জলিল ভাই আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু পাস্ট নিয়ে কথা বলাটা খুবই অপছন্দ করি, বিকজ আমি এই পজিশনে এসেছি বা আমার কাছে যেই জিনিসটা আছে এটা আমি জেনেই এসেছি। সো আমাকে এটাকে ইমপ্রুভ করতে হবে, হোয়াট এভার ইট ইজ। আপনি রাস্তাঘাট বলেন, বিটিভি বলেন, বেতার বলেন, যেটা আমাকে এটাকে ইমপ্রুভ করতে হবে, আমাকে এটা জনগণের স্বার্থে কাজ করাতে হবে। আই নিড টু মেক ইট ওয়ার্ক। এটা ব্রোকেন বা এটা কাজ করছে না এটা বলা যাবে না, এটা বলার কোনো সুযোগ নাই। বাংলাদেশ টেলিভিশনের অনেক রকম প্রতিবন্ধকতা আছে, ট্রেনিংয়ের বিষয় আছে, ফান্ডিংয়ের বিষয় আছে। আমরা ইতিমধ্যে কিন্তু কয়েকটা অডিট ফার্মের সাথে কথা বলছি, ফরেনসিক অডিট, হিউম্যান রিসোর্সেস অডিট, এগুলো বিটিভিতে করানোটা খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমি বিটিভি নিয়ে প্রকৃত আজকে বললাম না, কিন্তু বিটিভি নিডস এ প্রপার অডিট অ্যান্ড অডিট ফলো করে আমাদেরকে ডিসিশনস কিছু নিতে হবে, বিকজ উই ডোন্ট ওয়ান্ট বিটিভি টু ল্যাগ বিহাইন্ড আদার টিভি চ্যানেলস। আমাদের প্রায় 34-36টা টেলিভিশন চ্যানেল আছে, বিটিভি কোথায় আছে? অন্তত আপনি 1 নম্বরে যাওয়া একটা গভর্নমেন্ট টেলিভিশনের জন্য ইট ইজ বিট ডিফিকাল্ট। এটা তো আর আমাদের এশিয়ার পার্সপেক্টিভে বলছি, বাট এমন একটা অবস্থানে যে মানুষের মাথায় কেন টপ 5 বিটিভিটা যেন মাথায় থাকে, যে হ্যাঁ বিটিভি ইজ এ চ্যানেল, বিটিভি ইজ। রাত্রের ঘটনা আপনি জেনেছেন কিনা আমি জানি না, আমার নজরে আসলো একটা ফেসবুক পোস্ট। তো ওইখানে বললো যে একজন লিখলেন যে অমুক এলাকায় আমি বিটিভিতে ফিফা দেখতে পাচ্ছি না। আমি সাথে সাথে আমাদের বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি নিজে টেলিফোন করলাম এবং বললাম যে ইমিডিয়েটলি এটা কিভাবে সুরাহা করা যায়, সুরাহা করে আমাকে জানান, ইউ হ্যাভ 30 মিনিটস। তো আমাকে অনেকে বলে, ভাই আপনি তো লন্ডনের স্পিডে কাজ করেন, আমরা পারি না। আমি বলছি লন্ডনের স্পিডেই কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন যে না হিজ টু ফাস্ট, ওকে রাখা যাবে না, দ্যাটস আপ টু হিম। বাট আমি যখন কাজ করব আমাকে 110% এফর্ট দিতে হবে। ওয়ের উই এন্ড আপ ইজ এ ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমার মনের মধ্যে যেন থাকে যে আমি আমার 100% সর্বোচ্চ এফর্ট দিয়েছি, এরপর আমি পারতাম না। ওই পর্যন্ত কিন্তু আমাকে অনেকে বলে ইউ আর ভেরি পারসুয়েসিভ, যতক্ষণ না হয় গুতাতে থাকে না। সব ক্ষেত্রে আমাদেরকে বাংলাদেশকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে পারসুয়েসিভ হতে হবে, আমাদেরকে পারসিস্টেন্ট থাকতে হবে, এবং আমরা পারবো না এই কথাটা আমাদের ভুলে যেতে হবে। আমরা পারবো, এবং সবার আগে বাংলাদেশ যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা বাস্তবায়ন করা খুবই সহজ যদি আমাদের মানসিকতা আমরা পাল্টিয়ে পজিটিভলি কাজ করি। বিটিভির ক্ষেত্রে ঠিক সেম
আমাদের অনেক ট্রেনিংয়ের অভাব আছে, আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। আমরা এটা কাটিয়ে উঠিয়ে আমাদেরকে বিটিভিকে ওই পর্যায়ে নিয়ে আমি যেটা যেতে হবে। বলছিলাম যে নতুন প্রজন্মের জন্য যদি আপনি নতুন করে সাজাতে চান, নতুন প্রজন্মের জন্য যেরকম আমাদের প্রোগ্রামসগুলো কিন্তু আধুনিক না, আমাদের প্রোগ্রামসগুলো নতুন প্রজন্মের জন্য অ্যাট্রাকটিভ এনাফ না। প্লাস আপনি ভিজুয়ালি যদি দেখেন বিটিভি খুললে পরে কিন্তু আপনি অন্যান্য টিভি চ্যানেলে যেরকম ভালো কোয়ালিটি পাচ্ছেন, বিটিভির ওই কোয়ালিটিতে আমরা এখনো পৌঁছাতে পারিনি, যদিও কাজ চলছে। এগুলো কিন্তু নতুন প্রজন্ম কিন্তু এগুলো দেখে। একটা বাচ্চা 8-9 বছর বয়স, ওর কিন্তু বাংলাদেশ কোথায়, বাংলাদেশ টেলিভিশন একটা আমাদের রাষ্ট্রীয় ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল ইস্যু, এত কিছু কিন্তু 7-8 বছর 9 বছরের বাচ্চা বুঝবে না। সে দেখবে বাবা এখানে ফুটবলটা এত মানে কোয়ালিটি এরকম কেন, আই ওয়ান্ট টু সি বেটার কোয়ালিটি। সো নেক্সট চ্যানেলে যে যখন দেখবে বেটার কোয়ালিটি, হি অর শি উড ওয়ান্ট টু ওয়াচ দ্যাট চ্যানেল। তো আমরা এই আধুনিকায়নের জন্য করছি। আমাদের এই অডিটটা হলে পর ইনশাল্লাহ আমরা আশা করি বিটিভিকে আরও আধুনিক করা যাবে, আরও মান সম্পন্ন করা যাবে, মানের উন্নয়ন করা যাবে টেকনোলজিক্যালি, ভিজুয়ালি এবং অবশ্যই কস্ট কমিয়ে। থ্যাংক ইউ মিস্টার গোলাম সারোয়ার টিপু। আমরা শেষের দিকে চলে এসেছি। এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশের শেখার সবচেয়ে বড় পাঠ কি শিখবে আসলে? জি, আমরা তো খেলা দেখবো, সবাই আনন্দটা উপভোগ করব, কিন্তু কি শিখবো? এটা কি খেলোয়াড়দের কথা বলছেন? খেলোয়াড় বলেন, দেশ জাতি হিসেবে বলেন, রাষ্ট্র হিসেবে বলেন, সরকার হিসেবে বলেন, এখন যারা নাকি অ্যাক্টিভ ফুটবলার তারা এনজয় করবে এবং ওই কোনো একটা ভালো প্লেয়ারের টেকনিকটা সে হয়তো নকল করার চেষ্টা করবে, পরের দিন প্র্যাকটিসে যায়। কিন্তু এটা টোটাল অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হলো, যে উনি যেমন বললেন যে রাইটটা দেখানোর রাইটটা যেভাবে নিয়ে আসলেন, এখন যারা নাকি ফুটবল মানে অর্গানাইজ করছেন বা যারা নাকি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বা যারা ফুটবল ফেডারেশনের কর্মকর্তা যারা আছেন, তাদের দায়িত্ব যে এখন এখান থেকে আমরা তো প্রতি বছর যখন ওয়ার্ল্ড কাপ আসে আমরা উল্লাস করি, উদ্বুদ্ধ হই, যে মানে এটা হইচই করে খেলা দেখি, বিরিয়ানি খাই, এইটা তো দেখার উদ্দেশ্য প্লেয়ারদের হইতে পারে, আমাদের যারা নেই এখন রিটায়ার তাদের হইতে পারে, কিন্তু যাদের এইখান থেকে শিক্ষা নেওয়ার দরকার তারা ঠিক নিল কিনা, এবং এইটা তাদের মাথায় নিয়ে নেক্সট কালকের থেকে এই ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার বা এখন থেকে যে চলছে এই সময় থেকে তাদের প্ল্যান করা উচিত যে আমরা কিভাবে ওইখানে রিচ করা তো আমাদের উপর ডিফিকাল্ট, কিন্তু প্রসেসটায় ঢোকা এইটার জন্য তারা মাথায় নেয় এবং সিরিয়াসলি চেষ্টা করে। আপনার কাছে আমি একটু বুঝতে চাই যে সময় কম পেয়েছেন, কিন্তু তারপর ওই যে স্পোর্টস এবং এর যে ব্রডকাস্টিং, এই জায়গায় দীর্ঘমেয়াদী কোনো ভিশন প্ল্যান নিচ্ছেন কিনা? আরেকটা হচ্ছে যে বাংলাদেশের একটা বড় সমস্যা যে যেখানে সাকসেস সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি, অতীতটাকে ভুলে যাই, অন্য জায়গাগুলো উনি যেমন বলেছেন যে খেলা একেবারে অপ্রচলিত সেটাও যেন মাঝে মাঝে দেখানো হয়। সো আমার মূল প্রশ্ন হচ্ছে যে যেগুলো পপুলার খেলা, ফুটবল, ক্রিকেট বা আরও দু একটা খেলা, এগুলোকে সমান গুরুত্ব দিয়ে আসলে যেন অ্যাটলিস্ট 3-4টা জায়গায় আমরা খুব সফল হতে পারি, সেরকম কোনো মানে ভূমিকা কী হওয়া উচিত রাষ্ট্রের আপনি মনে করেন? দেখেন, একটা বিষয় কি, এটা আসলে ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশ্ন। তারপরেও আমি ওভারঅল যেটা আমরা জানি, আমাদের যেটা আলোচনা হয়, ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশ্ন হলো যে আপনি যেহেতু পার্ট অফ দ্য ক্যাবিনেট, এবং এখানে ওই যে মানুষকে তৈরি করা, অ্যাওয়ার করা বা তাদেরকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আপনার মন্ত্রণালয়ের একটা ভূমিকা আছে, বলুন। জি, বিষয়টা হচ্ছে দেখেন, আমরা ক্রিকেট নিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে গেছি, বা পৃথিবীতে বাংলাদেশ ক্রিকেট খেলে এটা কিন্তু অনেকে জানে। তো এই অবস্থানে আমরা আছি। ফুটবলের বিষয়টা হচ্ছে আসলেও কি আমরা ফুটবল খেলি কিনা পৃথিবীর অনেক দেশ জানেন না। এটা যারা ফুটবলের সাথে অতপ্রতভাবে জড়িত তারা হয়তো জানেন, ওয়ার্ল্ড অ্যাট ওয়ার্ল্ড লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, কিন্তু সাধারণ মানুষ কিন্তু জানে না। আমাকে অনেক ফ্রেন্ডের জিজ্ঞেস করে, বাংলাদেশ ফুটবল খেলে, কিন্তু বাংলাদেশে যে ফুটবলের একটা ক্রেজ বা বাংলাদেশের ফুটবলটা যে আমাদের রক্তের সাথে মিশে আছে, এটা কিন্তু অনেকে জানেনই না। ফিজিক্যাল ফিটনেস, যেটা একটু আগেই আমরা আলাপ করছিলাম, বাংলাদেশে অনেকে হয়তো চিন্তা করবে যে আরে বাংলাদেশে তো খেলছে, অমুক ক্লাবের সাথে অমুক ক্লাব খেলছে তো ভালো করছে। হ্যাঁ, বিকজ উই হ্যাভ দ্য সেম ফিজিক্যাল ফিটনেসের লেভেল 19-20, কিন্তু বাইরে যখন আপনি এটা কম্পেয়ার করবেন অনেক বেশি এটা আছে। তো
গভর্নমেন্টের যেই জিনিসটা প্রশ্নটা আপনি করলেন দিলুর সাহেব, আমরা নতুন করে স্পোর্টস ছাড়াও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে স্পোর্টসটাকে একটা পেশা হিসাবে নেওয়ার জন্য। এবং ফুটবল শুধু না, যে যার যে স্পোর্টস খেলতে স্কুলে বোধহয় বাচ্চাদের বোধহয় মানে কম্পালসারি করছেন কিছু, জি এটা আসছিলাম, মাঠে আসতে হবে তাহলে একটু প্রমোশন পাবে। রাইট, প্রমোশন বলতে যে ইনসেনটিভস দেওয়া ওই হচ্ছে আর কি। এবং আরও বিভিন্ন রকম অনুদান প্রণোদনার বিষয়ে আমরা চিন্তা করছি এবং বাস্তবায়ন করবার। বিকজ আমরা যখন আসলাম আমরা কিন্তু আরেকটি সরকারের বাজেট আমরা জাস্ট শেষাংশে এসে বাজেট করলাম। এবার কিন্তু বাজেটটা বাংলাদেশ বিএনপি সরকারের বাজেট। এখন আমাদের প্ল্যান করাটা ইজি, ইমপ্লিমেন্ট করাটা ইজি, বাস্তবায়ন করা ইজি। কাজে আমরা যেই প্ল্যানগুলা করলে আমাদের স্পোর্টস করবে, ফ্লারিশ করবে বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণ খেলার দিকে ধাবিত হতে পারবে, বাচ্চারা খেলার দিকে ধাবিত হতে পারবে, এরকম কিছু কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। একটা খেলার মাঠ বললাম, টুর্নামেন্টসগুলো বললাম, বাইরের থেকে কোচ এনে ট্রেনিং দেওয়ার কথা চলছে। প্লাস ইটস নট অনলি ফুটবল, প্রত্যেকটা গেমে প্রত্যেকটা ইভেন্টে বাইরের আমরা যে যদি ভালো নাও করতে পারি, লেটস স্টার্ট, দেখি আমরা আস্তে আস্তে কোথায় যেতে পারি। ফিজিক্যাল ফিটনেসের বিষয়ে ট্রেনিংয়ের জন্য আমরা সেই উদ্যোগটা সরকারের পক্ষ থেকে এনকারেজ করা হচ্ছে। সো এইসব পজিটিভ জিনিস আমরা খেলার জন্য করছি। অন্যান্য বিষয়াদি তো আছেই, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আপনার প্রশ্নের মানে এক লাইনে বলতে গেলে এটা মানে প্রমাণটাই হচ্ছে যে বাংলাদেশে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সম্প্রচার হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো দেখতে পারেন। মিস্টার গোলাম সরওয়ার টিপু এবং মিস্টার ইয়াসির খান চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিশ্বকাপ ফুটবল এবং বাংলাদেশের দর্শকরা সেটা কীভাবে দেখছে এই বিষয়ে সরকারের উদ্যোগ নিয়ে। বাংলাদেশে ফুটবলের একটা সোনালি দিন ছিল, আমরা সবাই জানি। বিশ্বকাপ ফুটবল তো অনেক পরের কথা। বাংলাদেশের ঢাকার যে ক্লাব লিগ, সেই লিগের খেলাও যেভাবে বাংলাদেশের গণমাধ্যম একসময় প্রচার করেছে, যেদিন দুটো বড় দলের খেলা হতো সেদিন সংবাদপত্রের প্রথম পাতা শিরোনাম থাকতো ওই দলের খেলার বিষয়াশয়, তারকা খেলোয়াড়দের ইন্টারভিউ, তাদের ব্যক্তিগত জীবনাচরণ নিয়ে অনেক কিছু। ধীরে ধীরে ফুটবলের ঐতিহ্য ম্লান হয়েছে, জায়গা করে নিয়েছে ক্রিকেট। কিন্তু ওই সাফল্যের মধ্যে থাকলেই হবে না, ওই সাফল্যটাকে ধরে রাখতে হবে, এগিয়ে নিতে হবে। কিন্তু একই সঙ্গে সবার জন্য ফুটবল যে কোনো মানুষ খেলতে পারে, খেলতে অত অর্থ ব্যয় করতে হয় না, এটা আমাদের আমরা সবাই জানি। কাজেই ফুটবলটাকেও আসলে ফুটবলের ঐতিহ্যটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। খেলার সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক আছে, অনস্বীকার্য, কিন্তু অসাধু ব্যক্তিদের হাত থেকে খেলাধুলা এবং বাংলাদেশের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। কারণ বাংলাদেশে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তরুণ জনগোষ্ঠীকে রক্ষা করবার জন্য, এই যে তারা বিপথে যাচ্ছে, মাদক আসক্ত হচ্ছে, এখানে একমাত্র স্পোর্টস এবং কালচারাল অ্যাক্টিভিটিসই কিন্তু এই জায়গাটাতে একটা বড় ভূমিকা রাখতে পারে। এবং সেই সঙ্গে গণমাধ্যমের একটা ভূমিকা আছে, বিশেষ করে জাতীয় গণমাধ্যম বা রাষ্ট্রীয় গণমাধ্যম যেগুলো, সেগুলোর একটা বিশেষ গুরুত্ব আছে। কারণ ব্যক্তি মালিকানাধীন গণমাধ্যমগুলো নানা বিবেচনা থেকে পরিচালিত হয়, কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যমের একটা বিশেষ দায়িত্ব আছে। আমরা আশা করব যে এই ফুটবল খেলা সম্প্রচারের মধ্য দিয়ে যে ভূমিকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়েছে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, এবং এখানে যে সাফল্য দেখেছে, এই সাফল্যের একটা ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। এবং আমার অপর অতিথির কথা অনুযায়ী যে বিভিন্ন খেলা সম্প্রচারের ক্ষেত্রে যেন বিটিভি একটা ভূমিকা রাখে এবং তথ্য মন্ত্রণালয়ের জন্য অন্যান্য চ্যানেলগুলোকে এক্ষেত্রে উদ্বুদ্ধ করে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।